ইসলাম অনুযায়ী যদি আমাকে সম্মান দেন, আমাকে এখানে আসতে হবে না। ইসলাম অনুযায়ী যদি আপনি আমাকে সম্মান দেন, আমাকে এইভাবে উচ্চ স্বরে কথা বলতে হবে না। আপনি আমাকে ইসলাম অনুযায়ী সম্মান দিচ্ছেন না, বাধ্যতামূলক আমাকে আজকে এখানে আসতে হয়েছে। আপনারা শুধু হাদিসটা তথাকথিত লেখা থাকবে এরকম তো আসলে নয়, এটা তো প্রচার আপনাদের জন্যই, তাই না? আমার সবচেয়ে সম্মানীয় ব্যক্তি কিন্তু আমরা মা। আমরা আসলে কি সেই সম্মানটা পাই আমাদের চারিত্রিক প্রবলেমের কারণে, নাকি আসলে পুরুষদের এখানে প্রবলেম থাকে? আমিও মানি না, আমার ঘরেও মানে না। এই ইসলামের প্রচার কমের কারণেই আমরা আসলে ইসলামিক কান্ট্রি বলি, আমরা আসলে মুসলিম বলি, আমাদের ভিতরে আসলে ইমানটা নাই। আমরা আসলে মানে সবকিছুই বিধর্মীর কাজ করি, কিন্তু বলি আমরা মুসলিম, যার কারণে আমাদের সমাজে এই অবস্থা হচ্ছে। কাবিনেট টাকা, ওটা হচ্ছে কি হবে, ডিভোর্স দিলে দিতে হবে। কাবিনেট টাকা মানে ওটা ইসলামিক শরিয়তে কিন্তু ওটা আগে দেয়, এরকম একটু খুব কমই আছে, ডিভোর্স দিলে দিতে হবে। সেটা উদ্ধার করতে গেলে আপনাকে আইন, আদালত, যুদ্ধ, মহাযুদ্ধ করে আসতে হবে। পেতেও পারেন, নাও পারেন। আপনি সংসার করতে পারলে একজন ভালো নারী, আপনি সংসার ছেড়ে দিলে একজন খারাপ নারী। তো বাস্তব সমাজে মেয়েদের কি আছে? কটু কথা, মেয়েদের মানে ধিক্কার, মেয়েদের নিজস্ব কিছু বলতে নাই। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার নিজ জায়গা থেকে একেবারে ছোট থেকেই তার কর্মস্থল তৈরি করুক, ঘরেই তৈরি করুক। আমার মতো বাইরে আসতে হবে না। সে নিজে স্বাবলম্বী হোক, সে তার পরিবারকে সাপোর্ট দিক, সে তার হাজবেন্ডকে সাপোর্ট দিক, সে তার সন্তানকে সাপোর্ট দিক। যেমন আমি আমার যুদ্ধটা খুব একা করছি, আমার সংগ্রামটা আমি খুব একা করছি, আমার কষ্টটা আমি খুব একা করছি। এই কষ্টটা আমি বুঝি যে একটা মেয়ের এরকম সময় কেমন কষ্ট হতে পারে যখন তার পাশে কেউ থাকে না। সেই ক্ষেত্রে আমার আসলে একটা লক্ষ্য আছে, আমার আসলে একটা ইচ্ছা আছে। আমি নিজেকে, আমার নামটা প্রচার করব, আমার এই ব্যবসাটাকে আরো বড় করব আমার মতো করে, আমার আরো কিছু বোনের জন্য আমি আমার এখানে কাজ করে দিতে পারি। বাঙালি নারী যখন আপনার কিছু করতে আসে, ঘর থেকে বলেন, ঘরের বাইরে থেকে বলেন, আপনি ঘরোয়াভাবে কখনো বাঙালি নারীকে সাপোর্ট, আপনি নিজেই মনে হয় ঘরের মানুষকে সাপোর্ট দেন না। কেন করতে হবে, দরকার নাই, আমি আছি তো। তা বাঙালি মেয়েরা যখন কিছু করতে যায়, এখানে আসলে ফ্যামিলি সাপোর্ট থাকে না। তবে হ্যাঁ, ফ্যামিলি থেকে নিন্দা বলেন, আপনাকে তিরস্কার বলেন, যত কটু কথা আছে এগুলো বলেন। এখন আপনাকে যদি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাইতে হয়, এটাকে আপনার আশীর্বাদ মনে করতে হবে যে আমি আসলে এটা করতে চাচ্ছি, আমার ফ্যামিলি থেকে যে তিরস্কারটা দিচ্ছে সেটাই আমার আশীর্বাদ। আপনার মাথায় হাত দেখে বলবেন না, মা তুমি যাও এটা করে আসো, কারণ আমরা মহিলা, দিন শেষে আমরা নারী। নারীরা বাইরে আসতে হবে এরকম কোনো কথা নাই। প্রত্যেকটা নারী স্বনির্ভর হোক, এটা আমার দেশের কাজে লাগে। আমি একজন মা, আমি ঘরোয়া ভাবে আমার যদি হাতের কাজ করতে পারি, আমি এটা একটা শিল্প, এটা আমি ঘরে বসে আমার দেশের জন্য করতে পারি, আমার সন্তানের জন্য করতে পারি। আর্থিক যে সাপোর্টটা সেটা আমার পরিবারে দিতে পারি। এখন আপনাকে যেখানেই যান না কেন, আপনার দেখেন সার্টিফিকেট সব, আমরা যেরকম কাপড় ভাঁজ করে রাখি, আমাদের সার্টিফিকেট গুলো কিন্তু অনেক সময় আলমারিতে ভাঁজ থাকে। তার কারণ মেয়েদের কিছু করতে দেওয়া হয় না, সব জায়গায় বাধা, যে দরকার নেই করার, বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে। সন্তান, স্বামী, বাচ্চা, সংসার এটা কিন্তু পুরুষদেরও থাকে। আমি মনে করি কেন করতে পারবে না, আমার কথা করতে দেওয়া উচিত। সেটা শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে আমার মতো ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত। হয়তোবা সেটা নিয়মের ভিতরে। আমরা যখন মেয়েরা জন্ম নেই, কোথায় জন্ম নেই? বাবার বাড়ি। ওটা কার বাড়ি? ফাইনালি ওটা হচ্ছে বাবার বাড়ি, আপনার বাড়ি না। সেকেন্ড কখন যাচ্ছেন? মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি, ওটাও আপনার বাড়ি না। নিজস্ব স্বামী যখন বাড়ি করে তখন কার বাড়ি? ওটা স্বামীর বাড়ি। কোনো একটা সময় বার্ধক্য যখন আসে তখন সন্তানের বাড়ি। আপনার কি আছে? আমি মনে করি আমার কি আছে? আমার আসলে কিছু নাই। আমার স্বামী যখন প্রবলেমে পড়বে, বাবার বাড়ির সম্পত্তি আমাকে বিক্রি করে এনেও দিতে হতে পারে। স্বামী যখন সমস্যায় পড়বো, আমার স্বামী কি তার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে আমাকে দিবে? এটা কি আসলে মানে বাস্তবতা? আপনারা তো বোঝেন, এরকম কি আসলে হয়? হয় 100-র ভিতরে 98% হয় না, 2% হয়। এটা হচ্ছে বাস্তবতা। তা নারীদের ক্ষেত্রে কিছু আছে না? নাই, আমি মনে করি নাই। আপনি যখন ভাইয়ের বাড়িতে সম্পত্তি বিক্রি করে নিয়ে আসবেন, আপনার ভাইয়ের কাছে যাইতে পারবেন না। কোনো একটা প্রবলেম পড়লে, ধরেন আপনার হাজবেন্ড মারা গেল, অথবা আপনাদের প্রবলেম হলো, ব্যবসায়িক সংক্রান্ত সমস্যা হলো, পারিবারিক সমস্যা হলো, যখনই বাপের বাড়ি যাবেন, ভাই আপনার দিকে চোখ তুলে তাকাবে না, বলবে যে হচ্ছে বিক্রি করে নিয়ে গেছিস না ভিটা বাড়ি। তখন কিন্তু ওখানে আপনার কোনো প্রাধান্য নাই। আপনি হাজবেন্ডের বাড়ি, সেমই একই অবস্থা, ওখানে তো আসলে আপনার কিছু নাই। আমার এখানে মূলত হচ্ছে দেশি হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস, আর হচ্ছে গরুর নলি, আর কালো ভুনা, তারপরে হচ্ছে গরুর বট, আর খিচুড়ি, চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি। আমার হচ্ছে দেশি হাঁসের মাংস যেটা, সেটা 250 টাকা করে,
চীনা হাঁস যেটা সেটা হবে আপনার 300 টাকা করে। আর গরুর নলি হচ্ছে আপনার 150 টাকা করে পিস। গরুর কালো ভুনা 250 টাকা। 180 টাকা হচ্ছে বট। 10 টাকা হচ্ছে আপনার চাউলের রুটি, ছিটা রুটি 20 টাকা, চাপটি 20 টাকা। আর আমি যখন খিচুড়ি করি, খিচুড়িটা মাঝে মাঝে হয়, খিচুড়িটা হচ্ছে আপনার নর্মাল প্লেট হচ্ছে 60 টাকা। আর যদি মাংস দিয়ে নেন 2 পিস মাংস থাকবে, যে কোনো মাংস আপনি অফার করতে পারেন, যে হচ্ছে আপনার 100 টাকা। পরিস্থিতি পরিবেশ কাকে কখন কোন জায়গায় নিয়ে আসে সেটা তো বলা যায় না। আমি ঘর থেকে চেষ্টা করছি অনেকভাবে অনেক কিছু করার জন্য, আসলে ওটা আমার হয়ে আসে নাই। কোনো একটা পরিস্থিতির কারণে আমি ফুডে আসছি। আর আমার খাবারটা মূলত ছোটবেলা থেকে আমার খাবারটা দেখে আমি যখন রান্না করছি, আমার খাবারটা রিভিউটা আমি খুব বাসাতে ভালো পাইতাম। সবাই বলতো খাবারটা খুব সুন্দর, একটা রেস্টুরেন্ট করলে কেমন হয়। সেই ক্ষেত্রে আসলে ভাবলাম যে কিছু একটা করে দেখি। আর হয়তো ব্যক্তিগত অনেক প্রবলেমের কারণে আমি একজন মেয়ে মানুষ, আমি এখানে আসছি। তারপর থেকে আসলে শুরু করছি। সকালের বাজারটা আমি নিজে করি নিজের হাতে, তারপরে সম্পূর্ণ প্রসেসিং আমার বাসায় হয়। এটা ঘরোয়া, আমার খাবারটা 100% ঘরোয়া, কারণ সম্পূর্ণ কাজ ঘরে থেকে, রান্না ঘরে থেকে সবকিছু করে কমপ্লিট করে আমি এখানে নিয়ে আসি। এটা হচ্ছে ঘরোয়া রান্না। এই খাবারটা আমি খাই, আমার বাচ্চা খায়, আমার পরিবারের সবাই খায়, এবং আমি এটা আমার কাস্টমারের জন্য নিয়ে আসি। আমি মনে করি প্রত্যেকটা নারীর কিছু না কিছু করা উচিত। আমাদের বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট আমরা এটা নতুন ওপেনিং করেছি, সেই তুলনায় মাশাআল্লাহ অনেকটা রিভিউ পাচ্ছি। আমাদের কাস্টমার গুলো খুঁজে খুঁজে আমাদের কাছে আসে। আমি আমার কাস্টমারদের বলবো, আসলে আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন। আসলে সবাইকে মেসেজ দেওয়া সম্ভব হয় নাই, কারণ সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই। আমি যেখান থেকে এখানে অবস্থান করছি সেখানেও কোনো রকম সাইড বোর্ড দিয়ে আপনাদের আসলে এখানে আসার কথা বলতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনারা সবাই বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট আমরা নতুন ওপেনিং করেছি পল্লী বিদ্যুতের পাশে। প্রথম ব্রিজটার পরে যে মাঝামাঝি অবস্থান, পল্লী বিদ্যুৎ অফিসটার পাশেই আমরা নতুন যে ফুড কোর্টটা খুলেছি। আপনারা সবাই ওয়েলকাম। আমাদের 25শে ডিসেম্বর আমাদের এটার হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। আমি চাই আমার কাস্টমার, আমাদের কাস্টমার, বউবাজারের সব কাস্টমার আপনারা আমাদের এখানে আসেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল। শুধু আসতো না, হাস তো থাকেই, অফুরন্ত ভালোবাসা থাকবে যদি তারা আমাদের পাশে থাকে। আমি ফার্স্ট যেদিন আসছি একটা হাঁস নিয়ে আসছি, 1 কেজি গরুর মাংস, ওটা 2-3 দিন করে সেল করছি। বসে থাকতাম, তবে আশা ছিল ইনশাল্লাহ হবে। তারপরে আমাদের যখন মানে এটা আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে বাড়তে আমি পার ডে 30টা হাঁস সেল করছি। ইনশাল্লাহ আমার কাস্টমারের রিভিউ ভালো ছিল, তারা আমার পাশে ছিল। আমার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, এদের সাপোর্ট খুব কম পাইছি। কারণ মেয়েরা ঘর থেকে যখন কিছু করতে আসে এদের সাপোর্টটা একটু কম থাকে। কিন্তু আমার যে কাস্টমার গুলো, ইনাদের কারণে আজকে আমি এখানে আসতে পারছি। ইনাদের কারণে আমি আমার পরিবার চালাতে পারতেছি, ইনাদের কারণে আমার সন্তানকে চালাতে পারতেছি। আজ আমার যে নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমি আপা, আমার দোকানের নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমি আপা, আজকে দিয়াবাড়ি বউবাজার থেকে বিরুলিয়া ব্রিজে আরেকটা ফুড কোর্ট দিতে পেরেছি শুধুমাত্র কাস্টমারদের দোয়ায়, কাস্টমারদের সহযোগিতায়, কাস্টমারদের ভালোবাসায়। তারা আমার সাথে আছে বলে আমি তাদের আবার ফিরে পেতে চাই। যদিও আমি তাদের মেসেজ দেওয়ার কোনো অপশন পেয়েছিলাম না। আপনারা যখন আমার কাছে আসছেন, আমার ভাইরা আসছে আমার কাছে, আমি আপনাদের মাধ্যমে তাদের মেসেজ দিতে যাই, তারা যেন আবার আমাদের কাছে ফিরে আসে। বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। আমি যশোরের মেয়ে, যশোর হচ্ছে বাগারপাড়া থানা। আমার মূলত আসছিলাম আসলে ফ্যামিলি চালানোর জন্য। এখন না আমার চোখে বড় একটা স্বপ্ন আছে। এটা স্বপ্নের কারণ হচ্ছে আমার কাস্টমার। আমার না খুব বড় একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে, যে আমার নিজের একটা নাম থাকবে। বাংলাদেশে দেখবে আমি একজন নারী, কারোর কোনো সহযোগিতা ছাড়া আমি একটা জায়গায় একটা লক্ষ্যে পৌঁছাইছি, এবং সৎভাবে। আমার মতো আসলে অনেক অসহায় মেয়েরা আছে যারা আসলে কোথাও সাপোর্ট পায় না। আমি যখন একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি যখন 10টা মেয়েকে আমার কাছে নিয়ে আসতে পারবো, আমি তাদের সহযোগিতা করতে পারবো, তাদের একটা কাজ দিতে পারবো, এটাই মনে করেন আমার সবচেয়ে বড় পাওয়া হবে।